হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? সবাই একটু রেসপন্স করো। আচ্ছা, আমাদের যে আগের ক্লাসে ছিল স্বাস্থ্য সুরক্ষার সেকেন্ড যে চ্যাপ্টার ছিল আমাদের, সেই সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলতেছিলাম যে স্বাস্থ্য অধিকার চর্চায়। তাহলে শোনা যাচ্ছে না আমাকে? শোনা যায় না? সাউন্ড ক্লিয়ার না? সবার জন্যই ক্লিয়ার না নাকি একজনের জন্য ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আসলে ক্লিয়ার না। একটু ওয়েট করো। কি করে পাই? হ্যালো, 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 হ্যালো। Here, here. Okay, fine. বলছিলাম যে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়তেছিলাম যে তোমার আম, ওটার নাম ছিল স্বাস্থ্য অধিকার সহজে স্বাস্থ্য সেবা পাওয়া। এটা হলো আমি স্বাস্থ্য সেবা তোমার কারা কারা স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য অধিকার আছে। স্বাস্থ্য সেবা যে আমাদের দেশের জন্য একটা ফান্ডামেন্টাল, একটা বেসিক একটা তোমার অধিকার, সেটা নিয়ে কথা বলেছিলাম। কেন হেলথ সার্ভিসটা আমাদের দেশে নয় কি একদম ফান্ডামেন্টাল একটা সার্ভিস, সেটাও বলা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পড়া শুরু করব। নেক্সট পড়াটা তোমার লেকচারটা খুবই কি আবার শুরু হয়েছে। সাউন্ড ক্লিয়ার না? এই সাউন্ড ক্লিয়ার না নিয়ে কই যাবো? মাইকটা ভেঙে ফেলতে হবে বাড়িতে। এই ঠিক আছে সবাই, নাকি এক একজনের এক একটা অবস্থা? সাউন্ড কম শোনা যায়। হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে, আচ্ছা। দেখো, আজকের ক্লাসে তোমার টপিকসটা অনেক কম মনে হলো ভিতরে, কিন্তু যখন আমরা স্লাইডস ওপেন করতে যাব তখন দেখা যাবে যে কথাবার্তা অনেক অনেক আসবে। মূলত আমরা আজকে কথা বলবো হলো তোমার সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার এবং বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার। তোমরা এই দুটা লাইন দেখে আই থিঙ্ক একটু পার্থক্য করতে পারবা যে আমাদের হলো যে আমি বা তুমি যারা আমরা সুস্থ, তারা হলো স্বাস্থ্যসেবা নিতে গেলে এক রকমের স্বাস্থ্যসেবা নেওয়ার মতো যোগ্যতা বা হলো যে আমাদের অধিকার। আর যারা স্পেশাল চাইল্ড আছে বা হলো যারা হলো যে তোমার আমরা দেখবো যে আসলে এখানে যে বললো যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ওয়ার্ডটা, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ওয়ার্ডটা বললো, এই ক্যাটাগরিতে আসলে কারা পড়ে। ফার্স্ট অফ অল আমার আমার মাথায় যেটা এসেছিল সেটা হলো যে স্পেশাল চাইল্ড এসেছিল। হুম, স্পেশাল চাইল্ডের কথা আসছিল যে এই বোর্ডটা কি নড়তেছে নাকি? স্পেশাল চাইল্ডের কথা আসছিল মাথায়, কিন্তু যখন আমি অনেক ভালো করে একটু তোমার রিসার্চ করতে গেলাম এই শব্দগুলোকে নিয়ে, অ্যাকচুয়ালি তোমাদের বইটা যেভাবে সাজানো হয়েছে যে তুমি আসলে একটা ওয়ার্ডের মধ্যে তুমি আসলে সীমাবদ্ধ থাকতে পারবে না। এটা তোমার যে কোনো চ্যাপ্টারই হোক, যে কোনো সাবজেক্ট হোক, তোমাদের বইটা একদম ছোট করে ওটার ভিতরে আসলে এলিমেন্টস বাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য অ্যাকচুয়ালি তোমার যে সিনিয়র্স বা টিচার্স এইসব আসলে প্রয়োজন হবে খুব ভালো হতো। হ্যাঁ, তাহলে যখন তুমি এটাকে অ্যানালাইসিস করতে যাবা তখন এই বিশেষ চাহিদার মধ্যে আসলে অনেকগুলো ক্যাটাগরি ঢুকে যায়, যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে হলো আমাদের 6 নম্বর লেকচার।
তাহলে শুরু হচ্ছে সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার। যে সাধারণ স্বাস্থ্য সেবা গ্রহণকারী বলতে আমরা কি বুঝি, এটা আমরা আগের দিন বুঝে গিয়েছে। আজকে পড়বো হলো তোমার অধিকারটা কি। সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারী হলেন সাধারণ জনগণ যারা স্বাস্থ্যসেবার প্রয়োজন মেটানোর জন্য সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা নেন। এদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা এবং বিভিন্ন আর্থসামাজিক পটভূমির মানুষ। এখন দেখো আমাদের বেসিক্যালি আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটা হলো তোমার আমরা আমাদের পার্সোনাল টাকা খরচ করে আমরা স্বাস্থ্য সেবা নিই। হুম, আমাদের ওন বাই পকেট টাকা আমরা সার্ভিস নিয়ে থাকি। কিন্তু বিদেশে যখন তুমি যাবা তখন দেখবা যে ওখানে ওখানে কি হয়? ওখানে হলো তুমি যাওয়া মাত্র তুমি যখন ওখানকার কয়েক বছর থাকবা, এরপর কি করবে? তোমার ইন্সুরেন্স করা শুরু হবে, হ্যাঁ? ইন্সুরেন্স করে কি করবে? ইন্সুরেন্স করে হলো যে তোমার কাছ থেকে আগে থেকে একটা মোটা অঙ্কের একটা টাকা নেওয়া শুরু করে। মোটা অঙ্কের বলতে হলো তোমার ধাপে, ধাপে নিবে, হ্যাঁ? এটা নিয়ে তোমার জন্য একটা বড় একটা পুল তৈরি করে রাখবে। হ্যাঁ? বড় একটা ফাইন্যান্সিয়াল পুল তৈরি করে রাখবে। যখন হলো তুমি সিক হবা, এনি টাইম তুমি সিক হবা বা তোমার ফ্যামিলি মেম্বার সিক হবে, তখন কি করবে? এই পুল থেকে টাকা দিয়ে এবং সরকার তার সাথে আরো কিছু টাকা এড করবে। এড করে তারপর তোমার কি করবে? ট্রিটমেন্ট করবে। এবং সরকার যে টাকাটা তোমার পিছনে ইনভেস্ট করতেছে, সেই টাকাটা আসলে আসতেছে কোথা থেকে? আসতেছে হলো ওই যে তুমি ইন্সুরেন্সের টাকা দিছিলা, সেখান থেকে সরকারের একটা কি হইছিল? ইন্টারেস্ট হইছিল। সেই ইন্টারেস্টের টাকাটাই মূলত তোমার পিছনে ব্যয় করতেছে। এখন বাংলাদেশেও তোমার এরকম কিছু, কিছু তোমার ইন্সুরেন্স কোম্পানি আছে, দেখবা যে স্বাস্থ্যসেবার ইন্সুরেন্স, তারপর হলো তোমার লাইফ ইন্সুরেন্স থেকে শুরু করে কিছু, কিছু ইন্সুরেন্স আছে। তারপর মেডিকেল পারসনদের জন্য এদের জন্য তোমার আলাদা ইন্সুরেন্স তৈরি হইছে। আ আলিকো নামে একটা ইন্সুরেন্স আছে। সেটা হলো তোমার ডাক্তারদের জন্য ইন্সুরেন্স। ডাক্তারদের এই নিয়ে আ আগে থেকে ইন্সুরেন্স করে রাখবে। ডাক্তার যখন সিক হবে বা হলো কোনো যদি আ মনে করো বাবা মারা যায়, মানে ডাক্তার যে ছিল সে যদি মারা যায় তার ছেলে-মেয়ে একটা মোটা অঙ্কের টাকা পায়। হ্যাঁ? এরকম কিছু, কিছু ক্যাটেগরিজ দিয়ে এখন কি হয়েছে? বাংলাদেশেও এরকম কিছু ইন্সুরেন্স তৈরি করা হচ্ছে। সবকিছুই কিন্তু তোমার কিসের ভিত্তিতে? স্বাস্থ্যসেবার এগেইনস্ট এই করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট স্লাইডে যাই। দেখো এই যে আমরা সাধারণ যে স্বাস্থ্যসেবার কথা বললাম তাদের অধিকারসমূহের মধ্যে অন্তর্ভুক্ত কারা? ১ প্রাথমিক স্বাস্থ্যসেবা, ২ চিকিৎসা এবং সেবা, তথ্য এবং সেবা, গোপনীয়তা এবং সাধারণ সুরক্ষা। বেসিক্যালি এখানে বলা হইছে তোমার সাধারণ স্বাস্থ্যসেবা অধিকারকারীরা মধ্যে তোমার কি, কি অধিকার পেতে পারে? প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা হলো আমরা ইমার্জেন্সি আ বলা হয়ে থাকে। ইমার্জেন্সি সার্ভিস। বাতাস আসে না কেন? এটা গরম বাতাস বেরোচ্ছে নাকি? আচ্ছা, দেখো আ ইমার্জেন্সি যেই সার্ভিস সেটা হলো তোমার সবসময় কি হতে হবে? সুলভ হতে হবে। অন্যান্য দেশের ক্যাটেগরির তুলনায় বাংলাদেশের যে ইমার্জেন্সি সার্ভিস আছে, সেটা হলো অনেক বেশি সুলভ। অনেক বেশি সুলভ কেন বলা হচ্ছে? তুমি ইন ফাইন্যান্সিয়াল বলো, তুমি ইন টাইমস বলো, এভরি ক্যাটেগরিতে বাংলাদেশের এমার্জেন্সি যে সার্ভিস দেয়া হয় সেগুলো হলো তোমার কি? সেগুলো হলো তোমার খুবই সুলভ থাকে। কেন? আমি আমার মেডিকেলের কথা বলি। সো ইটস দ্য মেডিকেল কলেজ। সেইখানে এখন এই মেডিকেল না শুধু সব মেডিকেল মিলে ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা হয়েছে। কি বললাম? ওয়ান স্টপ সার্ভিস। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ান স্টপ সার্ভিস? ওয়ান স্টপ সার্ভিস এমন একটা সার্ভিস যেখানে হলো তোমার এটা হলো ইমার্জেন্সি যেখানে সেবা দেওয়া হয় সেখানে থাকবে। সেখানেও তোমার সার্জারি, মেডিসিন, গাইনি এই বোর্ডটা কিন্তু ঢুলতেছে বুঝছো? বোর্ডটা। হ্যাঁ? এম গাইনি তারপর হলো তোমার চাইল্ড সবকিছু সেবা থাকবে কোথায়? তোমার এখানে থাকবে। লেখার সময় ঢুলতেছে। আচ্ছা, তাহলে এখানে থাকবে এবং ধরো তুমি গেলা, যাওয়ার পরে তুমি শুধু আ কাউন্টারে বলবা যে টিকেট কাউন্টারে যে তোমার কি সমস্যা? সেই অনুযায়ী তোমাকে ওয়ান স্টপ সার্ভিসের মেডিসিন, সার্জারি, গাইনি, চাইল্ড যেখানে তোমার সমস্যা সেখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং তুমি ইমিডিয়েটলি তুমি কি পাবা? সলিউশন পাবা ওইখান থেকে।
ওকে, এটাকে বলা হচ্ছে কি ওয়ান স্টপ সার্ভিস। কিন্তু তুমি যদি বাইরের দেশে যাও, তাহলে বাইরের দেশে কি হয়? বাইরের দেশেও তোমার ইমার্জেন্সি সার্ভিস আছে। কিন্তু সেই ইমার্জেন্সি সার্ভিস হলো মিনিমাম তোমাকে ১৭ থেকে সরি ১৭ থেকে ১৮ ঘন্টা তোমাকে কি রাখবে? ওয়েটিং এ রাখবে। ওয়েটিং এ রেখে দেন তোমাকে কি করবে? দেন হলো তোমাকে সার্ভিস দিবে। ওদের এটা কিন্তু ইমার্জেন্সি সার্ভিস। আর ওদের নরমাল যে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরি গুলোর তোমার ট্রিটমেন্ট পাইতে ১ থেকে ২, ৩, ৪, ৫ দিনও টাইম লাগে। ঠিক আছে? যেটা হলো আমরা প্রাইভেটে গিয়ে আমরা ধুমধাম কি করে ফেলি? আমরা দেখাই ফেলি। ওকে? আচ্ছা এখন দেখো তাহলে এখানে কি বলতেছে? এখানে সুলভ, সহজলভ্য, সুলভ এবং মানসম্পন্ন প্রাথমিক সেবা পাওয়ার অধিকার। চিকিৎসা এবং সেবা, রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার থাকবে সবারই। এরপর আসে তথ্য এবং শিক্ষা। স্বাস্থ্যের বিষয়ে সঠিক তথ্য এবং শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। গোপনীয়তায় এটা খুব, খুব, খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস। আমাদেরকে যখন মেডিকেল ইথিক্স এ পড়ানো হয় তুমি জানো এভরি পার্সন এভরি জায়গায় তোমার গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব জায়গায় কি হয় যে তুমি একটা হিস্ট্রি দিয়ে আসো তোমার লাইফের একটা হিস্ট্রি দিয়ে আসো বিশেষ করে সাইকোলজিক্যাল প্রবলেম গাইনোকোলজিক্যাল প্রবলেম সার্জারিতে হার্নিয়া হলে সেই ক্ষেত্রে সেখানে কি হয় সেখানে হলো খুবই সফিস্টিকেটেড জিনিস নিয়ে কথাবার্তা বলা হয় ডক্টরের সাথে কথাবার্তা বলা হয় হিস্ট্রি দেওয়া হয় তারপরে তোমার এই যে এরিয়াতে সমস্যা সেই এরিয়া ওপেন করা হয়। সো সো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হলো আমাদেরকে ইথিক্সে পড়ানো হয়েছিল যে রোগী যদি না চায় সেক্ষেত্রে তুমি তার কোনো তথ্য কোথাও কি করতে পারবা না, পাবলিশ করতে পারবা না। এখন দেখবা যে ফেসবুকে এখন তো সবকিছু আসলে তোমার তথ্য প্রযুক্তি কেন্দ্রিক। Facebook তারপর YouTube বেসিসে হয়। দেখবা যে এখন অনেক কিছুই তোমার রোগের ট্রিটমেন্ট বলো, তারপর ডাক্তারদের তোমার যেই কথাবার্তা, যে পপুলারিটি, তোমার দেখা যাবে যে অনেক বড়, বড় ডাক্তারদের কি আছে? পেইজ আছে। পেইজের মাধ্যমে তারা রিচ করতেছে বা পেশেন্ট তাদেরকে রিচ করতেছে, হ্যাঁ? এরকম অনেক পেশেন্ট আছে। সৌমিত্র সরকার স্যার, তারপর হলো তোমার আরো অনেক স্যার, আমাদের মেডিকেলের কয়েকজন স্যারের পেইজ আছে। সো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের নিয়ম আছে দেখবা সেখানে সবার নিচে দিয়ে লিখা থাকে যে যাই প্রকাশ করুক না কেন সেখানে লিখা থাকে যে পেশেন্টের কনসার্ন নিয়ে তারপর ভিডিও এন্ড ছবি পাবলিশ করা হয় এটা হলো কি এটা হলো যে আমাদের ইথিক্সে আছে সো সেখান থেকে আসছে কি গোপনীয়তা ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে এবং সেটা তোমার মেনটেন করা সবার কি দায়িত্ব আমাদের ডাক্তার হিসেবে দায়িত্ব আচ্ছা এরপর দেখো সুরক্ষা স্বাস্থ্যসেবা গ্রহণকালে সুরক্ষা এবং নিরাপত্তার অধিকার রয়েছে সমান সুযোগ স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে লিঙ্গ ধর্ম জাতি আর্থিক যে ব্যাপারগুলো থাকে লিঙ্গ বেসিক্যালি হলো তোমার এই ধর্ম আর আর্থিক এই ব্যবস্থাটাকে তোমার কি করা হয় জাতি হ্যাঁ এগুলো হলো যে আমাদের দেশে নাই মূলত কিন্তু এই দেশে এইগুলো হলো তোমার খুব ভালোভাবে দেখা যায় ভারতে হ্যাঁ ভারতে যে বিভিন্ন টিভি সিরিয়াল গুলো দেখো বা তোমার ক্রাইম পেট্রোল দেখো বা তোমার নিউজ দেখো দেখবা যে ওইখানে আসলে এত তোমার ভ্যারাইটিস এত ভার্সেটাইল ওখানকার তোমার সোসাইটি সেক্ষেত্রে দেখা যায় কি অমুক ডাক্তারের কাছে ও এই জাতি গেলে সে জাতি যাবে না হুম একই ধর্মের ভিতরেই কয়েকটা জাতি ভাগ হয়ে যায় তো এইসব ক্ষেত্রে তাহলে কি করা যাবে না যে স্বাস্থ্য এমন একটা ফান্ডামেন্টাল জিনিস এই জিনিসটা কি করা যাবে না এই জিনিসটা কখনো ধর্ম জাতি বা যার টাকা আছে সে আগে দিয়ে পাবে যেটা যার টাকা নাই সে পাবে না এরকম কখনো হইতে পারবে না নেক্সট স্লাইড বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারী এই যে আজকে আমরা জানবো যে বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারী আসলে কারা দেখো এখানে হলো তোমার বলা হয়েছে কি বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারী হলেন এমন ব্যক্তিরা যাদের সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি অতিরিক্ত এবং বিশেষ সেবার প্রয়োজন হয় প্রথমেই বলা হয়েছে হলো তোমার প্রতিবন্ধী ব্যক্তিদের কথা যারা শারীরিক মানসিক এবং বুদ্ধি প্রতিবন্ধী আমরা শুধুমাত্র তোমার প্রতিবন্ধী বলতে শারীরিক বা বুদ্ধি প্রতিবন্ধী বোঝাই কিন্তু মানসিক ভাবেও মানুষ কি হতে পারে প্রতিবন্ধী হতে পারে এই মানসিকভাবে প্রতিবন্ধী তোমার অনেকগুলো টাইপ থাকে অনেক টাইপস থাকে তার মধ্যে একটা উদাহরণ দিই যে একটা হলো তোমার বাইপোলার কি বললাম বাইপোলার এখন তোমার মধ্যে পারে যে আপু বাইপোলার তো খুব সুন্দর জিনিস দুইটা
এটা আমরা পড়ছিলাম কোথায়? এটা আমরা পড়ছিলাম হলো ইয়ের মধ্যে, চুম্বকের মধ্যে দুইটা মেরুকে বাইপোলার বলা হয়, রাইট? এখন এই বাইপোলার তোমার সাইকোলজিক্যালি বাইপোলার বলা হয় কাকে? যখন একই ব্যক্তির মধ্যে দুইজন সত্তা বসবাস করে তখন তাকে কি বলা হয়? বাইপোলার বলা হয়ে থাকে। বাইপোলারের মধ্যে একটা উদাহরণ হতে পারে যে একটা মানুষ তোমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, এটা হলো তার ক্যাটাগরি 1, যে নরমাল একটা হিউম্যান বিং। কিন্তু কিছুক্ষণ পর যখন সে আলাদা হয়ে যাচ্ছে, তোমার থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন সে আরেকটা মানুষ হয়ে যাচ্ছে। সে নিজে নিজে বকবক করতেছে, সে এই সাথে কথা বলতেছে, ওই সাথে কথা বলতেছে, সে মনে করেছে তার সামনে একজন মানুষ দাঁড়ায় আছে। হ্যাঁ, সে একটা ফিগার আউট করে নিজে নিজে তোমার কি হয়, নিজে নিজে তোমার হতে পারে, কথা বলতে পারে। সে কথা বলতে পারে, বা সে অ্যাগ্রেসিভ হতে পারে, সে হলো ক্রিমিনাল কোনো কাজ করতে পারে। হ্যাঁ, এইসব জিনিসকে বলা হয় কি? বাইপোলার। এই বাইপোলার সিনড্রোম নিয়ে অনেক 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 মুভি হয়ে গেছে, অনেক মুভি হয়ে গেছে, ঠিক আছে, এই বাইপোলার সিনড্রোম নিয়ে। ওকে, এরপর আসো যে গর্ভবতী নারী যাদের গর্ভধারণ এবং প্রসবকালীন বিশেষ যত্নের প্রয়োজন। একজন প্রেগনেন্ট ওমেনের একটা হলো তোমার প্রি ডেলিভারি একটা তোমার কেয়ার থাকে, প্রি ডেলিভারি কেয়ার, আর একটা হলো তোমার পোস্ট ডেলিভারি কেয়ার। মিনিমাম 1 মান্থ, হ্যাঁ 1 মান্থ হলো যে যদি সি সেকশন হয় সেক্ষেত্রে তো আরো বেশি টাইম লাগে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হলো যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে তাদের কি হয়, তাদের হলো তোমার সাপোর্ট সিস্টেম লাগে। তাহলে এদের কথা বলতেছে কি, যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে হয় কি, যে সেও যাবে, তার সাথে আরো একজন মানুষও যাবে তাকে হেল্প করার জন্য। হুম, কিন্তু তুমি আমি যখন যাব তখন দেখা যায় যে আমরা একা একা ঢুকে গেলাম ডাক্তারের কাছে, নিজে নিজে বলে চলে আসলাম, ঠিক আছে? ডাক্তার আমাদের সাথে 1 to 1 ফেস কথা বললো। কিন্তু এইসব পেশেন্টের ক্ষেত্রে কি হয়, যে এইসব পেশেন্টের ক্ষেত্রে ওরা কিছু বলতে পারে না, ওদের ওদের হয়ে আরেকজন কি বলে দিতে হয়, বলে দিতে হয়। ওকে, আচ্ছা, তারপর দেখো নেক্সট স্লাইড। দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি লাইক এস তোমার ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার। হ্যাঁ, বেসিক্যালি তোমার এই ক্যান্সারের কথাই বলি, যে ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, ক্যান্সারের পেশেন্টরা এতই তোমার দুর্বল থাকে, এতই তোমার ফিজিক্যালি তোমার অ্যাক্টিভ হতে পারে না, তাদের কি হয়, তাদের হলো তোমার যে মানে কোন একটা কথা বলতে অনীহা, কোনো একটা ট্রিটমেন্ট নিতে অনীহা, কিছু মানে তাদের লাইফে পাওয়ার এবং দেওয়ার কিছু থাকে না, সো তারা অনেক আপসেট থাকে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হলো যে হয়ে তোমার পাশে থেকে আরেকজনকে সাপোর্ট দিতে হয়, সেটা কথা বলা হয়েছে। মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তি যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা সহায়তা এবং থেরাপির প্রয়োজন। অনেকেই আছে হলো তোমার থেরাপির মাধ্যমে তোমার ঠিক হয়ে থাকে, এদের হলো তোমার মেন্টাল সাপোর্টের প্রয়োজন হয়, বা হলো যে দেখা যায় যে সাইকোলজিক্যাল যে পেশেন্ট গুলো থাকে, আমি আগেই বলতেছিলাম যে সাইকোলজিক্যাল যে পেশেন্ট গুলো থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে তারা নিজেরা কখনো বলতে পারে না যে তাদের যে সমস্যা। এই যে সে যে বাইপোলার, সে যে ডাবল ক্যারেক্টারের একটা রোল প্লে করতেছে তার লাইফ ধরে, তার এন্টায়ার লাইফ ধরে, সে আসলে এটা বলতে পারে না। হ্যাঁ, সো এখন আসি নেক্সট, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি যেমন এইচআইভি বা এইডস, তারপর যক্ষ্মা। এখন অবশ্য যক্ষ্মার তোমার তেমন কোনো মরণ ঘাতি না, কারণ যক্ষ্মার এখন খুব ভালো ট্রিটমেন্ট চলে আসে, যক্ষ্মার এখন তোমার ওষুধ বের হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটাদের জন্য বিশেষ যত্ন এবং চিকিৎসার প্রয়োজন হয়। ওকে, এরপর দেখা যাক নেক্সট স্লাইড। এরপর হলো তোমার শিশুরা, শিশুরা পেডিয়াট্রিক্স যে ডিপার্টমেন্ট, এই পেডিয়াট্রিক্স যে সাবজেক্ট, এই সাবজেক্ট আসলে অনেক বেশি আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে আসলে বাচ্চা কাচ্চা কিছু বলতে পারে না, তুমি গিয়ে তো তোমার ডাক্তারকে বলতে পারবা, মেডিসিন সার্জারি ডিপার্টমেন্টকে যে বলতে পারবা যে আমার মুখে বলতে পারবা যে আমার এখানে সমস্যা, এখানে ব্যথা, ওইখানে ব্যথা। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আসলে কি হয়, বাচ্চারা আসলে কিছু বলতে পারে না, তারা শুধু শুধু কান্না করে। তাদের এই কান্নার ধরন দেখে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখে আসলে ডাক্তাররা বুঝে নেয় যে তাদের আসলে কোথায় কি সমস্যা হচ্ছে। তাহলে একজন শিশু যখন যাবে তখন তাকে কি করতে হবে, একটা সাপোর্ট সিস্টেম নিয়ে যেতে হয় সামনে। এরপর দেখো গৃহহীন এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি যাদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সহায়তা প্রয়োজন। যাদের তোমার আর্থিকভাবে অসচ্ছল তাদের ক্ষেত্রে কি লাগে, সাহায্য রাখতেছে। আরেকটা কি, মাদকাসক্ত ব্যক্তির কথা বলা হয়েছে, যাদের হলো তোমার পুনর্বাসনের কথা বলা হচ্ছে। এবং যারা হলো তোমার দেখবা যে ঢাকাতে বা অন্যান্য জায়গায়, আমি অন্য জায়গার কথা জানি না, আমি মনে হয় গ্রামে খুব কম দেখছি এরকম মাদকের মানুষজন,
যতটা ঢাকাতে দেখা যায় রাস্তার ঘাটে হাঁটতে চলতে এত বেশি দেখা যায়। আমি শ্যামলী এলাকাতে থাকি। মোহাম্মদপুরে এত বেশি রেসিডেন্সিয়াল কলেজের সামনে এত বেশি, ও মাই গড! আমি মানে এত মনে হয় দেখি নাই। ফার্ম গেট ঢাকাতে প্রচুর। কিন্তু আমার মনে হয় কি যে জেলা শহরগুলো আছে, যে গ্রামের দিকগুলো আছে সেখানে মনে হয় খুব কম পরিমাণে আসলে এদেরকে দেখা যায়। কিন্তু বাংলাদেশে ঢাকাতে ওপেনলি খাচ্ছে, ওপেনলি গাম খাচ্ছে, ওপেনলি তোমার গাঁজা খাচ্ছে, ওপেনলি তোমার ইয়াবা খাচ্ছে। মানে কোনো রেস্ট্রিকশন নাই। পুলিশের গাড়ি রাস্তার এই পাশে আবার খাচ্ছে এই যে ইয়াবা। মানে কি বলবো, কিছু আসলে বলার নাই। তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, তারা যেহেতু তোমার ফিজিক্যালি একটু উইক থাকে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হলো তোমার যে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে পেশেন্টের হয়ে তোমাকে বলতে হবে যে এই সমস্যা, ওই সমস্যা, সে খায় না, হ্যান না, ত্যান না, এগুলো সব বলতে হবে। ঠিক আছে? এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সাধারণত সাধারণ স্বাস্থ্য সেবার বাইরে অতিরিক্ত সেবা, সহায়তা এবং মনোযোগের প্রয়োজন অনুভব করেন। তাদের অধিকার হলো এই সেবা পাওয়া এবং তাদের বিশেষ চাহিদা অনুযায়ী উপযুক্ত যত্ন এবং সমর্থন পাওয়া। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারী স্বাস্থ্যসেবা বিভিন্ন ধরনের হতে পারে, যা তাদের বিশেষ প্রয়োজন এবং পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। কিছু প্রধান সেবা রয়েছে, যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবা। এখন এই যে প্রতিবন্ধী ব্যক্তিরা যে যাবে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, কি কি ধরনের স্বাস্থ্যসেবা ওদের জন্য আছে? এমন কমন রোগের যে স্বাস্থ্যসেবা সেটা আছে, কিন্তু তাদের তাদের ডিপার্টমেন্টাল বা প্রতিবন্ধী হওয়ার জন্য যে স্বাস্থ্যসেবা সেগুলো হলো যে তোমার শারীরিক থেরাপি, কর্মথেরাপি, স্পিচ থেরাপি। এটা খুব ভালো একটা থেরাপি যাদের হলো তোমার উচ্চারণের সমস্যা হয়, যারা হলো ক উচ্চারণ করতে পারে না, ক কে ত উচ্চারণ করে। আমার একটা ভাগ্নি আছে, সে হলো ক কে ত উচ্চারণ করে। হ্যাঁ? কাকিকে বলে তাঁতি। এরকম কিছু মানুষ আছে। তো তাদের ক্ষেত্রে কি হয়? তারপর হলো তোতলা আছে কিছু। তারপর হলো কারো হলো যে তোমার মনে হয় যে জিহ্বার সাইজটা তোমার ওরাল ক্যাভিটি থেকে অনেক বড়। তাদের ক্ষেত্রে কি লাগে? স্পিচ থেরাপি লাগে। হ্যাঁ? বাংলাদেশে কিন্তু এখন খুব ভালো স্পিচ থেরাপি তোমার সরকারিভাবে দেয়া হচ্ছে। এগুলো কিন্তু সরকারিভাবে থেরাপি দেওয়ার তোমার ইয়ে আছে। সহায়ক প্রযুক্তি এবং সরঞ্জাম, এগুলোও হলো তোমার প্রতিবন্ধীদের জন্য খেলার জন্য। হ্যাঁ? যে প্রতিবন্ধীদের যে স্কুল থাকে, সেখানে তুমি গিয়ে দেখবা যে ওদের খেলার জন্য স্পেশাল কিছু ইন্সট্রুমেন্ট থাকে। যারা হলো হাঁটতে চলতে পারে না, তাদের জন্য স্পেশাল চেয়ার থাকে, হুইল চেয়ার থাকে। হ্যাঁ? তারপর খেলার ইন্সট্রুমেন্ট থাকে। তারপর ওদের টেবিল টেনিস খেলার জন্য আলাদা চেয়ার টেবিল থাকে। উচ্চতা ওইভাবে ফিক্সড করা থাকে। সো সেই সরঞ্জামের কথা বলা হয়েছে এবং হলো বিশেষ শিক্ষা এবং পুনর্বাসন সেবার কথা বলা হচ্ছে। যাতে ওরা জীবনে কিছু করে খেতে পারে, সেই ধরনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপর আসো গর্ভবতী নারীর জন্য সেবা। গর্ভবতী নারীর কথা আমি বলতেছিলাম যে প্রেগন্যান্ট ওমেনদের তোমার যখন প্রেগন্যান্সি চলে, প্রেগন্যান্সি প্রেগন্যান্সি সময়টাতেও তোমার অনেক তোমার দেখা যায় এখানেও অনেকগুলো ভিজিট করতে হয় ডক্টরের কাছে। প্রায় 5 টাইমস ভিজিট করতে হয়। দেন হলো তোমার যখন ডেলিভারির সময় ইরিটি ডেট দেয়, তখন তোমার একটা কেয়ারের প্রয়োজন হয়। তারপর হলো তোমার বাচ্চা হয়ে যাওয়ার পর পোস্ট ডেলিভারি যেই তোমার মোমেন্ট আছে, সেখানেও তোমার যত্ন নিতে হয়। দেখা যাবে যে তোমার ইনফেকশন পুরো পুরো বডিতে ছড়িয়ে যাচ্ছে, বা যে পোস্ট ডেলিভারির পরে আবার বাচ্চার একটা যত্নের একটা ব্যাপার থাকে। হ্যাঁ? চাইল্ড একটা যত্নের ব্যাপার থাকে। সো এই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো হলো গর্ভবতী যে নারী থাকবে, সেই ক্ষেত্রে তার জন্য এগুলো হলো কি ফ্যামিলি মেম্বারদেরকে এনশিওর করতে হবে। কি, কি? প্রাক প্রসব পরীক্ষা এবং যত্ন। এখানে প্রাক প্রসব পরীক্ষার মধ্যে কি, কি দেখা হয়? এখানে দেখা হলো তোমার আ এখানে দেখা হয় হলো যে অ্যামনিওটিক ফ্লুইড এর কি অবস্থা? ফ্লুইড কেমন আছে, বাচ্চার হেডের সাইজ কেমন, হেড সাইজ, তারপর হলো বডি সাইজ। হ্যাঁ? তারপর হলো অ্যামনিওটিক ফ্লুইডের কি অবস্থা, হ্যাঁ? সেগুলো হলো তোমার পরিমাপ করা হয় এই আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে। ওকে? এরপর হলো তোমার ডায়াগনস্টিক বিভিন্ন পরীক্ষা আছে, ব্লাড, তারপরে হলো তোমার ইউরিন টেস্ট, এরকম অনেক কিছু পরীক্ষা। তারপর হলো পুষ্টি এবং স্বাস্থ্য পরামর্শ। যা কোনো মায়ের যদি তোমার পুষ্টি কম থাকে, সেই ক্ষেত্রে হলো তোমার পুষ্টির জন্য ওনাদেরকে তোমার এক্সট্রা কিছু ভিটামিনস এড করা হয়, যেগুলো তোমার সরকারি মেডিকেলেও পাওয়া যায়, আবার বাইরেও কিনতে পাওয়া যায়। বেসিক্যালি সরকারি মেডিকেলের মধ্যে তোমার এই সেবাগুলো খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ? তারপর হলো তোমার
উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও তোমার এই সেবাগুলো খুব ভালো পাওয়া যায়। এরপর দেখো প্রসবকালীন যত্ন। প্রসবকালীন যত্নের মধ্যে কি আছে? প্রসবকালীন যত্নের মধ্যে আছে হলো তোমার ওই যে তোমার হাসপাতালে ক্যাবিন রেডি করা, তারপর হলো বাচ্চার জন্য কাঁথা কাপড় রেডি করা, মায়ের শরীরের দিকে তাকানো, হ্যাঁ? এই সবগুলো হলো তোমার কিন্তু প্রসবকালীন যত্নের মধ্যে পড়তেছে। প্রসব পরবর্তী যত্ন, যে পোস্ট ডেলিভারি কথা বললাম, এই পোস্ট ডেলিভারিতে পেশেন্টের যাতে তোমার সেপ্টিসেমিয়া ডেভেলপমেন্ট করতে না পারে বা হলো বাচ্চা যাতে ভালো থাকে, সেই জন্য কি করা হয়? সেই জন্য হলো তোমার এই যে তোমার হলো প্রসবের পরবর্তীতে যত্ন নেওয়া হয়। এরপর আসো বৃদ্ধ ব্যক্তিদের জন্য সেবা। বৃদ্ধ ব্যক্তিদের জন্য সেবার মধ্যে কি কি আছে? যে দীর্ঘমেয়াদী যত্ন, হ্যাঁ? দীর্ঘমেয়াদী যত্নের মধ্যে আছে তোমার নার্সিং হোম, তারপর হলো সহায়ক বাসস্থান, হ্যাঁ? ওই যে তোমার এখন হয় কি যে বৃদ্ধাশ্রম চলে আসছে, কিন্তু বৃদ্ধাশ্রম চলে আসলো এর আগে থেকে হলো তোমার কি ছিল? আগে থেকেও ছিল হলো যে মা বাবাকে দেখাশোনা করার জন্য অল টাইম নার্সিং বা কোনো মেয়ে বা কিছুকে এনে তারপর হলো তোমার এটা করা হতো, হ্যাঁ? কিন্তু এখন মানুষ আসলে অনেক যান্ত্রিক হয়ে গেছে, এখন আর মানুষ কোনো ঝালাপালা নিতে চায় না, হ্যাঁ? সেই জন্য হলো নার্সিং হোমে দিয়ে দেয় বা হলো তোমার সহায়ক যে বাসস্থান সেখানে দিয়ে দেয়। প্যালিয়েটিভ কেয়ার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, প্যালিয়েটিভ কেয়ার। হোয়াট ডু ইউ মিন বাই প্যালিয়েটিভ কেয়ার? প্যালিয়েটিভ কেয়ার হলো যখন দেখবা যে কিছু পেশেন্ট, ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হয় যে আর 6 মাস বাঁচবে, 3 মাস বাঁচবে, 1 মাস বাঁচবে। তো সেই ক্ষেত্রে কি হয়? মেডিকেল সায়েন্সে মেডিকেল সায়েন্সে আসলে ট্রিটমেন্ট দেবো না এমন কোনো কথা নাই। ট্রিটমেন্ট দেবো না এমন কোনো কথা নাই। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে, যেখানে হলো তোমার ক্যান্সারের পেশেন্ট, তার ক্যান্সার আছে, বাট হলো তাকে কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় শুধুমাত্র কিসের জন্য? প্যালিয়েটিভ করার জন্য। প্যালিয়েটিভ মানে কি? প্যালিয়েটিভ হলো তোমার শান্তির মৃত্যু। কি বললাম? শান্তির মৃত্যু। যাতে সে মরার সময় একটু কম যন্ত্রণা পায় সেজন্য কি করা হয়? প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। যে পরিমাণ সে কষ্ট পেয়ে মরার কথা, যাতে তার থেকে একটু কম কষ্ট পেয়ে মরে, সেজন্য দেখা যায় যে আর 6 মাস বাঁচবে, কিন্তু তারপরও কিছু মেডিসিন দেওয়া হয়, কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়। ওকে, এরপর দেখো স্মৃতিশক্তি এবং ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া কথা তো আমি বলেছিলাম, এটা হলো তোমার সাময়িকভাবে টেম্পোরারি তোমার কি কি স্মৃতিশক্তি চলে যাওয়াকে বলা হয় কি? ডিমেনশিয়া সেবা। আচ্ছা, এটা হলো তোমার বিদ্যুতের ক্ষেত্রে বেশি হয়, যেহেতু ওখানকে আমাদের নার্ভের মধ্যে হলো তোমার সব হলো আয়নের কাজ, হ্যাঁ? আয়ন কাজ করে থাকে। তো ওই আয়নগুলো ভালোমতো কাজ না করলে তখন হলো আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। গৃহভিত্তিক যত্ন এবং সহায়তা, এটা হলো তোমার ওই সেম কথা, যে নার্সিং হোমের কথা বলা হচ্ছে। ওকে, এরপর দেখো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তির জন্য সেবা। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে হলো তোমার যে রোগ ব্যবস্থাপনা এবং মনিটরিং। ক্যান্সারের পেশেন্ট, তারপর এইচআইভির পেশেন্ট, তারপর যক্ষ্মার পেশেন্ট, যক্ষ্মা মানে হলো তোমার টিবির পেশেন্ট, টিবির পেশেন্ট, এদেরকে কি করা হয়? এখন তো টিবির মধ্যে এখন তোমার ট্রিটমেন্ট চলে আসে, এটা বাদ। কিন্তু এই এইচআইভি এবং ক্যান্সারের ক্ষেত্রে যে বললাম প্যালিয়েটিভ, ওদের কি করা হয়? ওদেরকে তোমার নরমাল কিছু তোমার অ্যান্টিবায়োটিক বা হলো তোমার ভিটামিনস দিয়ে ওদেরকে হলো তোমার পর্যবেক্ষণ করা হয় যে ওদের হেলথের কি অবস্থা। ওকে, আচ্ছা, এরপর দেখো নিয়মিত চিকিৎসা এবং পরামর্শ। ওদেরকে হলো যে বলা হয়, যেরকম হলো এইচআইভির ক্ষেত্রে বলা হয়ে থাকে, বা ছোঁয়াচে কোনো রোগ হলে দীর্ঘমেয়াদী, তখন বলা হয় কি? তখন বলা হয় হলো যে ভালো মতো থাকার জন্য, মা ফ্যামিলির বাকি যে মেম্বার আছে তাদের কাছে না যাওয়ার জন্য, ছোঁয়াচে যদি রোগ হয়, যেরকম হলো তোমার হ্যাপাটাইটিস আছে, এইচভিভি, খুবই ডেঞ্জারাস। মার হলে, বাবার হলে দেখা যায় বাচ্চার হয়ে যায়, হ্যাঁ? বা হাজবেন্ডের থাকলে আবার তার ওয়াইফেরও হয়ে যায়, এমনও হয়ে থাকে। যেহেতু একই চাওয়েল, একই বিছানা, তারপর একই কাপড় চোপড়, খাওয়া দাওয়া, গ্লাস এসব শেয়ার করা হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তোমার এরকম হয়ে যেতে পারে যে একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট হয়ে যায়। ওষুধ ও থেরাপি, পুষ্টি এবং জীবনধারা পরিবর্তন সংক্রান্ত পরামর্শ। এই সবগুলো জিনিস তারা ঢুকছে কিসের মধ্যে? যে দীর্ঘস্থায়ী যারা আক্রান্ত তাদের মধ্যে কি কি সেবা আমরা দিতে পারি সেটা মধ্যে ঢুকছে। মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন ব্যক্তির জন্য সেবা। মনস্তাত্ত্বিক থেরাপি, সাইকিয়াট্রিক পরামর্শ এবং ওষুধ, গোষ্ঠী থেরাপি মানে হলো তোমার এক একই রকমের একই প্রবলেম যাদের, তাদেরকে একসাথে রেখে তাদেরকে একসাথে থেরাপি দেওয়া। জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তা, এখানে কিছু ট্রাকশন দেওয়া হয়, হ্যাঁ? এখানে
সিটি কিছু দেওয়া হয়ে থাকে, মাথায় মাথায় হলো তোমার ইলেকট্রিক শকের মতো দেওয়া হয়, যাতে হলো তোমার মানে ব্রেইনটা একটু ভালো মতো কাজ করে। যেহেতু আমাদের একটু কিন্তু তোমাকে বললাম যে আমাদের নিউরন কাজ করে সব কি নিয়ে, আয়ন নিয়ে কাজ। হ্যাঁ, সব আমাদের আয়ন নিয়ে কাজ। ওকে, তাহলে সাইকিয়াট্রিক পরামর্শ এবং ওষুধ দেওয়া হয়ে থাকে। এগুলো ঢুকছে কি স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের মধ্যে। সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির জন্য সেবা। সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ হলো এই যে ধরো করোনা, হুম, তারপরে যক্ষ্মা, তারপরে এইচআইভি, দেন হলো তোমার হ্যাপাটাইটিস, যেগুলো হলো তোমার ছড়াতে পারে। রোগ নির্ণয় এবং চিকিৎসা দিতে হবে, প্রতিরোধমূলক ওষুধ এবং টিকা নিতে হবে। যেরকম হলো তোমার হ্যাপাটাইটিস, এইচভিভি, যারা দাও না এখনো পর্যন্ত দিয়ে নিবা। আমি নিজেও এখন তো বুস্টার ডোজ নেওয়া বাকি আছে। সো এইচভিভি খুব এখন কমন একটা রোগ। তুমি যেখানে যাবা, এখানে আগে হয়তো কি, আগে আমাদের এখানে 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 সেখানে হাত কেটে যেত, আমাদের টিটি টিকা দেওয়ার লাগতো, যে যাতে টিটেনাস না হয়। কিন্তু এখন কি হয়, এখন হলো তোমার এই এইচভিভিও তোমার হ্যাপাটাইটিস এখন অনেক বেশি কমন হয়ে গেছে, যে আমাদের আশেপাশে অনেক বেশি বেশি চলে আসছে। এজন্য কি করতে হয়, এইচভিভি টিকা নিতে হয়। সংক্রামক রোগ সম্পর্কে শিক্ষা এবং পরামর্শ, সেবা এবং পুনর্বাসন সেবা। তাহলে যাদের হলো তোমার সংক্রামক রোগ হয়েছে, তাদেরকে হলো ভালো একটা জায়গায় রাখতে হবে। নষ্ট হয়ে গেল নাকি? না, ভালো ভালো একটা জায়গায় রাখতে হবে। হ্যাঁ, যাতে সংক্রমক না না ছড়ায়। তারপর ওদেরকে বলতে হবে, ওদেরকে শিক্ষা দিতে হবে যে কিভাবে থাকলে মানুষের মধ্যে কম ছড়াবে। এবং যাদের হয় নাই তাদেরকে কি করতে হবে, টিকা দিয়ে ফেলতে হবে বা প্রতিষেধক ওষুধ দিতে হবে। এরপর দেখো শিশুর জন্য সেবা। শিশুদের মধ্যে কি আছে, শিশু রোগ বিশেষজ্ঞ আছে। তারপর হলো তোমার টিকা, মোস্ট ইম্পর্টেন্ট শিশুদের জন্য পলিও টিকা আছে, তারপর টিটেনাস টিকা আছে, টিটি টিকা আছে, তারপর আরো অনেক ধরনের টিকা আছে। সেগুলো হলো তোমার বয়স অনুসারে কয়েকটা স্টেপে স্টেপে একদম 1 বছর পর্যন্ত দিতে হয়। হ্যাঁ, এই টিকাগুলো এনশিওর না করলে দেখা যাবে যে বাচ্চার কি হয় না, বাচ্চার হলো বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, যেরকম তোমার পোলিও হতে পারে, এছাড়া আরো বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা আছে, এগুলো হতে পারে। তারপর পুষ্টি এবং বৃদ্ধির পর্যবেক্ষণ করা, বাচ্চার আসলে ঠিক মতো খাবার পাচ্ছে কিনা, ঠিক মতো পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা, এগুলো আসলে এনশিওর করতে হবে। এগুলো এনশিওর না করলে কি হয়, বাচ্চার তোমার কি হবে, বুদ্ধি প্রতিবন্ধী হবে বা বিকাশে কি হবে, ইয়ে হবে। আর বিকাশমূলক যে থেরাপি, এটা হলো আমাদের বাংলাদেশে খুব কম প্রচলিত আছে, বা এটা ঘরে ঘরে মা বাবা দিয়ে থাকলেও মানে প্রাতিষ্ঠানিক কোনো থেরাপি নাই বিকাশের জন্য। কিন্তু আহ বাইরে যে কান্ট্রিগুলো, সেখানে দেখা যায় যে বাচ্চার বিকাশের জন্য বিভিন্ন ধরনের প্রি স্কুল থাকে, ভালো ডে স্কুল থাকে। ওইখানে দেখা যায় যে খুব সুন্দর করে ওরা বাচ্চাকে তোমার শিখাচ্ছে যে মানে কথা বলতে পারে না, তারপরেও বাচ্চা কাচ্চা কি হয় যে কি হয়ে খিদা লাগলে বলতে হয়, কিভাবে তোমার গ্র্যাটিটিউড দেখাতে হয়। হ্যাঁ, এইসব জিনিসগুলো দেখা যায় যে ওরা ভাষা জানে না, এখন পর্যন্ত কথা বলতে শিখে নাই ভালোভাবে, কিন্তু তারা এগুলো বলতে পারতেছে। ঠিক আছে, এগুলো হলো তাদের বিকাশের জন্য বলা হচ্ছে। আজকের দিনের লাস্ট স্লাইড, গৃহহীন এবং আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির জন্য সেবা, বিনামূল্যে বা সুলভ স্বাস্থ্য সেবা, মোবাইল ক্লিনিক। এখন দেখা যায় যে তুমি কিছু প্রাইভেট সেক্টর আছে, অগমিটেক্স না কি যেন একটা নাম আছে, ওরা হলো তোমার কি করে যে মোবাইল ক্লিনিক চালু করছে। যে তুমি ফোন করবা, ফোন করে বিকাশে পেমেন্ট করবা, পেমেন্ট করলে তুমি মোবাইলে তাদের কাছ থেকে সেবা নিতে পারবা। এখন অনেক ধরনের তোমার আছে, যেরকম বাংলালিংক বের করছে, তারপরে জিপি বের করছে, রবি বের করছে, এরকম অনেক ধরনের সেবা সেবা তাদের আছে জরুরি মুহূর্তে। এরপর আশ্রয় এবং পুনর্বাসন সেবা। এই আশ্রয় এবং পুনর্বাসন সেবার মধ্যে কি আছে, যে তারা গৃহহীন আছে, তাদেরকে কিভাবে তোমার আহ পুনর্বাসন করা যায়, তারপর স্বাস্থ্য সেবাও নিশ্চিত করা যায়। সেই ক্ষেত্রে যে দেখবা যে এখন বাংলাদেশে এই সরকার আসার পরে একটি বাড়ি একটি খামার তৈরি করতেছে। একটা বাড়ি থাকবে, একটা খামার থাকবে। হ্যাঁ, এরকম কতগুলো ইয়ে তৈরি করতেছে পুনর্বাসনের জন্য। সামাজিক এবং আর্থিক সহায়তা, এটা হলো তোমার দেখা যায় যে এককালীন একটা টাকা টাকা দেওয়া হয়, বা মাসিক একটা টাকা দেওয়া হয়ে থাকে, বা বছরে একটা তোমার পেমেন্ট দেওয়া হয়, বা হলো যে বাচ্চা কাচ্চার জন্য পড়ালেখার জন্য টাকা দেওয়া হয়। ওকে, এরপর আসো মাদকাসক্ত ব্যক্তির জন্য সেবা। এই মাদকাসক্ত ব্যক্তির জন্য সেবার মধ্যে কি আছে, যে পুনর্বাসন কেন্দ্র, মাদকাসক্তির জন্য পুনর্বাসন কেন্দ্র, যেটা হলো রিহ্যাব সেন্টার, ইংলিশ ফর্ম হলো রিহ্যাব সেন্টার, চিনি আমরা। তারপর ডিটক্সিফিকেশন প্রোগ্রাম। দেখা যায় যে যারা মাদকাসক্ত থাকে তারা হলো তোমার অনেক বেশি কনফিডেন্সের অভাবে ভুগে। হ্যাঁ, তো দেখা যায় যে তাদেরকে নিয়ে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, যেখানে হলো তারা পারফরমেন্স করে, অন্যদের পারফরমেন্স থাকে, তারা হলো কি করতে পারে, নিজেদেরকে তুলে ধরে রাখতে পারে।
আচ্ছা, এরপর দেখো পরামর্শ ও থেরাপি দেওয়া হয় ওদেরকে বোঝানো হয় বা কারো যদি কোনো থেরাপির প্রয়োজন থেরাপি দেওয়া হয়। থেরাপি দিয়ে তাদেরকে ঠিক পথে আনার চেষ্টা করা হয় এবং সমর্থন গোষ্ঠী তাদের গোষ্ঠী যারা থাকে তাদেরকে নিয়ে কাজ করা হয়। তাহলে এই ছিল হলো আজকে আমাদের লেকচার। এই লেকচারের মধ্যে হলো তোমরা আজকে অনেক কিছু আমি মনে করি জানছো। যেগুলো হলো তোমাদের বইয়ের বাইরে থেকে বাইরে গিয়ে আমি হলাম যে কিছু টপিক তুলে আনছি। তুলে এনে দেন হলো তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। কারো কোনো যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো। ১ মিনিট টাইম দিলাম। কারো কোনো বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে বলতে পারো। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে? যাদের পরীক্ষা শুরু হইছে, সবাই তো মনে হয় পরীক্ষা শুরু হইছে। সমস্যা, কারো কোনো সমস্যা? হুম? পরীক্ষা ভালো হইছে? তোমাদের তো পরীক্ষা নিয়ে কত গুঞ্জন, কত কিছু যে বের হলো, কি আর বলবো বলো? তোমাদের পরীক্ষা নিয়ে দেখাদেখি করে, এই সেই করে, নেট ফেট চালায়া খুবই বাজে অবস্থা। আমি এইসব ছবি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে বাংলাদেশের আসলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় চলে গেছে। হুম। যাই হোক, কি বলবো আর কিছু বলার নাই। কোনো প্রবলেম আছে কারো? আজকের পড়া বুঝতে সমস্যা হইছে? কোনো সমস্যা হইছে? আচ্ছা, সবাই না ঘুমায় গেছে? সবাই থার্সডে নাইট সবার হলো যে একটু ঝাঁকা নাকা, ঈদের আগের দিন রাত না, চাঁদ রাত সবার কি জানাবে? প্রবলেম হয় নাই? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে সবাইকে আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।